তো দেখো এখানে আমাদের আছে যে প্রথম অধ্যায়ের নাম কি, যে তাপ গতিবিদ্যা। ঠিক আছে, দেখো তো আমার লেখা দেখা যায়, কথা শোনা যায়? ক্লিয়ার। আচ্ছা, তো প্রথম অধ্যায়ের নাম কি, যে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক। ওকে, তো নাম শুনেই বুঝতে পারছো যে এই অধ্যায়ের আলোচনার বিষয়টাই কি, এই তাপ নিয়ে। ঠিক আছে, তাপ থেকে আমরা কিভাবে সেটাকে কাজে রূপান্তর করতে পারি, বা তাপ থেকে আমরা কিভাবে ওই তাপ শক্তি দিয়ে কিভাবে আমরা যন্ত্র চালাইতে পারি, এগুলো নিয়ে। আবার তাপগতিবিদ্যার যে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো কি বলে না বলে, এগুলো দেখার বিষয়। ঠিক আছে, তো তাপগতিবিদ্যা, তো শুরুতে আসি যে তাপ কি জিনিস, তাই না? তো তাপ আমরা পড়ে আসছি, তাই না, যে তাপ কি, তাপ এক প্রকার শক্তি, তাই তো? এটা তো তাপটা কি, তাপটা কি একটা এনার্জি, এক প্রকার শক্তি। তো আমরা কি জানি যে পৃথিবীতে যত শক্তি আছে, সব শক্তি কি করতে পারি আমরা, বলতো, রূপান্তর করতে পারি। তো ঠিক একইভাবে আমরা কি করতে পারি, তাপ শক্তিকেও কি করতে পারি, রূপান্তর করতে পারি। অর্থাৎ তাপ শক্তিকে রূপান্তর করে আমরা কি করতে পারি, যে কোনো যন্ত্র চালনা করতে পারি, পারি না? যে আমরা যখন কি করি বলতো, যে ইঞ্জিনের কথা চিন্তা করো। যে তোমরা দেখবা যে ইঞ্জিনে যখন ফুয়েল দেওয়া হয়, ঠিক আছে, জ্বালানি হিসেবে যে আমরা যে ডিজেল দিই বা পেট্রোল দিই, এগুলো কি থাকে বলতো, এগুলোর মধ্যে থাকে কেমিক্যাল এনার্জি থাকে। তো এই কেমিক্যাল এনার্জিটা কি হয়, যখন কম্বাসন হয়, যখন দহন হয়, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যখন এটাকে কি করা হয়, হাই প্রেসারাইজ করা হয়, তখন এটা যখন দহন হয়, তখন কি হয়, এই কেমিক্যাল এনার্জিটা কি হয়, যে থার্মাল এনার্জিতে রূপান্তর হয়। আর এই থার্মাল এনার্জির মাধ্যমে আমরা কি করি, যে যে কোনো যন্ত্র চালাইতে পারি। ঠিক আছে, তোমরা দেখবা যে আমরা যে আমাদের এই মেশিন গুলো আমরা বেশি দেখতে পাই, যে বিভিন্ন যে গাড়িগুলো আছে, প্রতিটা গাড়ি ম্যাক্সিমাম ডিজেল পেট্রোল দিয়ে চলে। তো এর মধ্যে কি হয়, যে এই কেমিক্যাল এনার্জি গুলো হিট এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, আর এই হিট এনার্জির মাধ্যমে কি করে, যে যে কোনো যন্ত্র আমরা চালাতে পারি। কি বোঝা গেছে? তো এই জন্য আমরা যে তাপকে আমরা কিভাবে শক্তিতে কনভার্ট করি। তো আমরা তাপ উৎপন্ন করছি, তো আমাদের দেখো যে বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি, এটা কিন্তু তাপ শক্তির মাধ্যমে তৈরি করা হয়, তাই না? যে আমরা যে বিদ্যুৎ বিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়, যে কয়লা পোড়ানো হয়, কয়লা পুড়ায় কি করা হয়, হিউজ পরিমাণ হিট তৈরি করা হয়। ওই হিটের মাধ্যমে পানিকে কি উত্তপ্ত করা হয়। পানিকে উত্তপ্ত করলে কি হবে বলতো, পানির বাষ্প পাওয়া যাবে কিনা। ওই বাষ্পকে বাইরে বের হতে না দিয়ে একটা পাইপের মাধ্যমে কি করা হয়, বাষ্পের ফোর্সটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, তোমরা মনে হয় নাম শুনছো যে স্টিম ইঞ্জিন, তাই না? যে স্টিম ইঞ্জিনটা আসলে কিভাবে তৈরি করা হয়, যে বারবার যখন দেখে যে একটা টায়ার কেটলি থেকে যখন ঢাকনাটা পড়ে যাচ্ছে, তখনই আসলে বুঝতে পারে যে না, স্টিমেরও একটা অন্যরকম শক্তি আছে। তো আসলে এই স্টিমের শক্তিটাকে কাজে লাগিয়ে কি করা হয়, টারবাইন ঘোরানো হয়। তখন আমরা টারবাইনের সঙ্গে জেনারেটর কানেক্ট করা থাকে, টারবাইন ঘুরছে, তার মানে জেনারেটর কানেক্ট করলে জেনারেটরের কুণ্ডলিটাও যখন চুম্বক ক্ষেত্রে ঘুরবে, তখন ওই জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। কি আমার কথা কি বোঝা গেছে কি? ওকে, তো আসলে দেখো যে তাপ রিলেটেড অনেক কথা বললাম, যে তার মানে আমরা যা কিছু যত শক্তি পাই না কেন, আমরা দেখা যায় যে তুমি যতই শক্তিতে কনভার্ট করি না কেন, এক শক্তিকে যখন আরেকটা শক্তিতে কনভার্ট করি, দেখা যাবে যে ওইখানে হিট উৎপন্ন হবেই। ঠিক আছে, তো তারপরে এবার দেখো যে তাপমাত্রা। তাহলে বলো তো তাপমাত্রা কি জিনিস? আমরা বলতে পারি যে আহ, তাপমাত্রা হচ্ছে তাপের ফল, বলা যায়। যে তাপ হচ্ছে কারণ, আর তাপমাত্রা হচ্ছে এটার ফল। যে তাপমাত্রা বলতে আমরা কি বলছি, যে একটা বস্তু কতটুকু উত্তপ্ত বা কতটুকু ঠান্ডা, এটা আমরা কি তার তাপমাত্রা দেখেই বুঝতে পারি, তাই না? কি বোঝা গেছে কি? তাহলে বলতে পারি যে তাপ হচ্ছে কারণ, আর তাপমাত্রা কি তার ফলাফল। তো আমি বললাম যে কোনো জায়গায় টেম্পারেচার বলা হলো, মনে করো 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই জিনিসটা দেখে তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসবে কি না, যে ওই জায়গা ঠান্ডা না গরম? অবশ্যই একটা আইডিয়া আসবে। তো এটাই বোঝাচ্ছে তাপমাত্রা হচ্ছে যে কোনো জায়গা বা কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এটার একটা পরিমাপ। ঠিক আছে, তো তাপের কারণে, তো তাপের চেঞ্জের কারণে তো তাপমাত্রার ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে মূল জিনিসটা কি, তাপ। সেরকম তোমরা যদি ইলেকট্রিসিটির কথা চিন্তা করো, তাহলে মূল জিনিস আমাদের কি, ভোল্টেজ। ভোল্টেজ হচ্ছে কারণ, আর ভোল্টেজের ফলে কি তৈরি হয়,
ইলেকট্রিসিটি তৈরি হয়। তাহলে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ফলাফল। তো ঠিক একইভাবে বলতে পারি যে তাপ হচ্ছে কারণ, ওকে, আর তাপমাত্রাটা কি, তার জাস্ট ফলাফল। তো তাপমাত্রা কি করে, যে তাপমাত্রা বলতে পারি যে বস্তুর একটি তাপীয় অবস্থা, সেটা কি করবে যে কোনো বস্তু ঠান্ডা না গরম সেটা আমাদেরকে নির্ধারণ করে দিবে। সেই সাথে সাথে আরো কি নির্ধারণ করবে, যে একাধিক বস্তু যদি পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে তাপের প্রবাহটা কোন দিকে যাবে এটাও নির্ধারণ করে দিবে। কি বললাম, বোঝা গেল? যে তাপমাত্রা কি নির্ধারণ করবে, যদি আমি ভিন্ন তাপমাত্রার যদি একাধিক বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি তাহলে তাপের প্রবাহটা কোন দিকে চলবে এটাও নির্ধারণ করবে তাপমাত্রা। সাপোজ একটা বস্তুর টেম্পারেচার আমি বললাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা বস্তুর টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। এখন এই যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুটাকে যদি আমি এখন পরস্পরের যে কাছে নিয়ে আসি, মানে কানেক্ট করে ফেলি, পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে কি হবে বলতো? যেই বস্তুর টেম্পারেচার বেশি সেই বস্তু থেকে তাপ কোন দিকে আসবে, কম টেম্পারেচারের বস্তুর দিকে আসবে। এটা হচ্ছে তাপের একটা মৌলিক ধর্ম, যে তাপ সব সময় উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। কি বুঝা গেছে কি? তাহলে এখন দেখো আমি যেটা বললাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো বস্তু, তার মানে বুঝতে পারছি এর কি তাপের পরিমাণ বেশি। 25 ডিগ্রি তার মানে এর তাপের পরিমাণ তুলনামূলক কম। দুইটা বস্তুকে যদি পরস্পরের সাথে কানেক্ট করি তাহলে কি হবে, 40 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে, 25 ডিগ্রির বস্তুতে কি হবে, তাপটা কি হবে, প্রবাহিত হতে শুরু করবে। এটা কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত কি হবে, যে যে দুইজনের টেম্পারেচার সমান হবে ততক্ষণ পর্যন্ত, সমান না হওয়া পর্যন্ত প্রবাহটা চলতে থাকবে। যখনই দুইটা বস্তুর টেম্পারেচার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন তাদের প্রবাহটা কি বন্ধ হয়ে যাবে, তাপের আদান প্রদান। এই কথা কি বোঝা গেছে? তাহলে বলতে পারি যে 40 ডিগ্রি থেকে যখন 25 ডিগ্রিতে যখন তাপ আসবে তখন এই বস্তুর তাপমাত্রা 25 ডিগ্রি থেকে কমতে থাকবে, আর 25 ডিগ্রি টেম্পারেচারের বস্তুর তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বাড়বে, তাই কি না? তো সাপোজ মনে করো যে একটা টেম্পারেচার পাইলাম, সেটা হচ্ছে মনে করো 32 ডিগ্রিতে এসে আমাদের তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেল, তখন কি হবে, দুই বস্তুরই টেম্পারেচার কত, 32 ডিগ্রি। কারণ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বস্তুটা তাপ কি করবে, নির্গত করবে, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বস্তু তাপ শোষণ করবে। তাহলে শোষণ করলে টেম্পারেচার বাড়তে থাকবে, আর এই যেহেতু তাপ হারাচ্ছে টেম্পারেচার কমতে থাকবে। তাহলে কমতে কমতে এটা কতক্ষণ পর্যন্ত কমতে থাকবে, আর কতক্ষণ পর্যন্ত একটা বস্তু গ্রহণ করবে, আর কতক্ষণ পর্যন্ত আরেকটা বস্তু সেটা বর্জন করবে। এটা চলবে যে যখনই তাদের দুইজনের টেম্পারেচার যখন সমান হবে তখন এই তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। কি বোঝা গেছে কি? তাপ প্রবাহের দিক কি, যে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ সবসময় নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়, ওকে। তো এবার আমরা আসি যে আমাদের তাপগতিবিদ্যা যেহেতু পড়তেছি, তো তাপগতিবিদ্যার সূত্র আছে দুইটা, ঠিক আছে। তো আরেকটা সূত্র আছে যেটাকে বলা হয় তাপগতিবিদ্যার যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, আর আরেকটার নাম হচ্ছে শূন্যতম সূত্র। তো শূন্যতম সূত্রকে আসলে আমরা কাউন্ট করি না, আমরা মূলত বলে থাকি যে তাপগতিবিদ্যার দুইটা সূত্র, ঠিক আছে। তো প্রথমে দেখি যে শূন্যতম সূত্রটা কি। শূন্যতম সূত্র, ওকে। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি বলছে, যে দুইটা বস্তু, ঠিক আছে, আমি দুইটা বস্তু ধরে নিলাম যে তারা পরস্পরের সাথে কি আহ অন্তরিত অবস্থা আছে, মানে পরস্পর থেকে পৃথক অবস্থায় আছে। মনে করে এখানে একটা বস্তু আছে আর এইখানে আরেকটা বস্তু আছে, মানে পরস্পরের থেকে পৃথক, ঠিক আছে। তো এই দুইটা বস্তুর সাথে যদি আমি তৃতীয় কোনো একটা বস্তুকে যদি কানেক্ট করে থাকি, দেখো যে তৃতীয় কোনো একটা বস্তুকে যদি কানেক্ট করে থাকি, এটা হচ্ছে এ বস্তু, একটা একটা বি বস্তু, আর এই যে এই বস্তুটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে। তো এ ও বি বস্তুর সাথে যদি তৃতীয় কোনো একটা বস্তু কানেক্ট করি, সংযোগ করি, আর এই তৃতীয় বস্তুটা যদি পৃথক ভাবে এ বস্তুর সাথে এবং বি বস্তুর সাথে যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ আর বি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমি আবার বলছি যে এ ও বি দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথক পৃথক ভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ ও বি ও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। আমার কথা কি বোঝা গেছে কি? হ্যাঁ, তাপীয় তাপীয় সাম্যাবস্থা সাম্যাবস্থা বলতে কি বোঝায়?
হ্যাঁ, তাপীয় সাম্যাবস্থা বলতে দুইজনেরই টেম্পারেচার সমান, মানে দুইজনের মধ্যে কেউ কাউকে তাপ দিচ্ছে না, কেউ নিচ্ছেও না, এটাকে বলা হয় সাম্যাবস্থা। তারা সাম্যাবস্থা চলে আসছে। ঠিক আছে, এই যে আমি বললাম না যে দুইটা বস্তু যখন পরস্পরের সাথে যুক্ত করার পরে তাপের একজন গ্রহণ করবে, একজন তাপ বর্জন করবে, এই অবস্থায় এটা চলতে চলতে তখন বন্ধ হবে যখন তাদের দুইজনেরই তখন তাদের টেম্পারেচার সমান। একই হয়ে যাবে। তখন এটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা, যে দুইটা বস্তুরই টেম্পারেচার সমান হয়ে গেছে। তো এখানে আছে যে দেখো তো এ আর বি পরস্পরের সাথে কি কানেক্ট করা আছে? নাই। কিন্তু এ এর সাথে সি সংযুক্ত, বি এর সাথেও সি সংযুক্ত। তাহলে এরকম বস্তু ধরে নাও যে একটা বস্তু আমি কি করলাম, এ এর সাথে সংযুক্ত করে দেখলাম যে সেটা এর সাথে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, আবার ওই বস্তুটাকেই বি এর সাথে এবার সংযুক্ত করে দেখলাম যে সেটা বি এর সাথে সাম্যাবস্থায় আছে, তাহলে অবশ্যই এ আর বি পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকবে। এই কথা কি বোঝা গেছে? এটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা না বোঝার কিছুই না, যে দুইটা বস্তু এ ও বি যদি পরস্পরের সাথে সাম্য অবস্থায় না থাকে, মানে এ ও বি যদি পৃথক একটা বস্তু সি এর সাথে যদি পৃথকভাবে সাম্য অবস্থায় থাকে, তাহলে এ ও বি পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকবে। ওকে? জি ভাই। আচ্ছা, তো আমরা দেখছিলাম যখন তোমরা 9-10 এ পড়ছিল তখন তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে স্কেল গুলো ব্যবহার করতাম, কয়েকটা স্কেল ছিল, তাই না? তো তিনটা স্কেলের মধ্যে রিলেশনটা মনে আছে? সবারই কি প্রবলেম হচ্ছে নাকি? বোঝা যাচ্ছে হ্যাঁ, আমারও প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে। না, আমার কিছু হয়নি। আচ্ছা মাঝে দেখো মধ্যে এবার কি কেমন কথা শব্দ হচ্ছে। এবার শোনা যায়? জি জি ভাই। ভাই। হ্যাঁ, আমি বলছি যে 9-10 তো আমরা দেখছিলাম যে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা তিনটা স্কেল ব্যবহার করতে পারি, তাই না? যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল। তো এই তিনটা স্কেলের মধ্যে কি আমাদের রিলেশনটা মনে আছে? সি ভাগ 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ভাগ 9 ইকুয়াল টু কত ছিল বলতো? কে মাইনাস, এরকম ছিল কিনা বলতো? জি ভাই। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের এখানেও এই তিনটা স্কেলই আছে। তো এই তিনটা স্কেলের মধ্যে রিলেশন এটা যদি মনে থাকে তাহলে আমরা কি করতে পারি বলতো? জাস্ট কি করতে পারি যে স্কেলকে যদি এক সেলসিয়াস অর্থাৎ কোনো সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি আমি ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে এই দুটোর মধ্যে রিলেশন দিয়ে নিব। যদি সেলসিয়াস থেকে যদি কেলভিনে কনভার্ট করতে চাই, তাহলে সেলসিয়াস আর কেলভিনের রিলেশন, যেহেতু সবগুলো সমান, তাহলে আমরা এভাবে নিতে পারি, তাই না? নেওয়া যায়? যাই। হ্যাঁ, তো যদি প্রশ্ন করা হয় যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, ঠিক আছে, মানে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, তাহলে কি বের করা যাবে না? দেখো তো আমি বললাম কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, তাহলে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে রিলেশন, ওকে, রিলেশন তৈরি আমাদের জানা আছে, এফ মাইনাস 32 ভাগ 9। তো আমি বলেছি যে সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে, তাহলে একই যদি পার্ট দেয় তাহলে সি ইকুয়াল টু এফ, তাই কি না? তো যে কোনো একটা করো, সি এর জায়গায় এফ বসাবা, নাহলে এর জায়গায় সি বসাবা, এফ এর জায়গায় সি বসাবা। ঠিক আছে, তার আমি এফ এর জায়গায় সিটা বসাই দিচ্ছি। ঠিক আছে, মাইনাস 32 ভাগ 9। ওকে, তাহলে এটা গুণ করে দিচ্ছি। 9c ইকুয়াল টু 5c মাইনাস কত হচ্ছে বলো তো? যে 5 দুগুণ 10 শূন্য 160। ওকে, তাহলে এবার কত হচ্ছে? 5c কে পাশে পার করে নিলাম, তাহলে 4c ইকুয়াল টু মাইনাস 160। অতএব c ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? যে মাইনাস 40। তো c ইকুয়াল টু মাইনাস 40 মানে কি? যেহেতু আমি c ইকুয়াল টু f ধরছি, তাহলে f ইকুয়াল টু কত বলো তো? মাইনাস 40। এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 40 ডিগ্রি ফারেনহাইট। তার মানে বলতে পারি যে মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস স্কেলও যে পার্ট দিবে, ফারেনহাইট স্কেলও একই পার্ট দিবে। ওকে, ঠিক একইভাবে যদি বলা হয় যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল একই পার্ট দেয়, তাহলে বের করতে পারবো না? তাহলে যে আমাদের এফ মাইনাস 32 ভাগ 9 ইকুয়াল টু কত বলো তো? কে মাইনাস 273 5। তাহলে এখানে আমরা কি ধরবো এবার? এফ ইকুয়াল টু কে,
একই পার্ট বলছে, তাই না? তাহলে এফ ইকুয়াল টু কে বসে কি আমরা বের করতে পারবো? কিভাবে? দেখো তো এটা করো তো কি হয়। ক্যালকুলেটর আছে না? দশমিক 25 কেলভিন। ভাই 614.25 কেলভিন। কত 600 14.25 14 14.25 কেলভিন বা এত কি ফারেনহাইট। ফারেনহাইট। তাহলে এবার আরেকটা কি বাকি থাকলো, যে সেন্টিগ্রেড আর কি কেলভিন। কেলভিন হ্যাঁ, তাহলে ওটা কি, ওটা বের করতে পারবো না? কিভাবে? 3/5 ইকুয়াল টু এ সরি কে মাইনাস 273 ভাগ কত ছিল আমাদের, এখানে 5 ছিল। আচ্ছা, আচ্ছা, কেটে দেবো। তাহলে কত 200 আমাদের কত হচ্ছে দেখো তো এখানে। কত কেটে জিরো হয়ে যায় তো ভাইয়া, জিরো হয়ে সেলসিয়াস যাবে না? কেলভিন। আর 5 Zero কেটে আসবে। কত হইতেছে? ভাইয়া আচ্ছা, এই সেলসিয়াস দেখো বা এই রিলেশনটা কেলভিন যেটা পার করবে। সমান কত 273 কেলভিন, আমরা তখন সেটাই করি। আর জিরো থাকে না, এক পাশে জিরো আর এক পাশে কত 273 থাকে, তাই তো? তাহলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত আমাদের 273 কেলভিন। ভাই মাইনাস 273 কেলভিন হবে না? আচ্ছা হ্যাঁ ঠিক, কি হচ্ছে এখানে মাইনাস 273 হবে না? মাইনাস 273 হলে আমাদের কত হচ্ছে? মানে কে আর সি তো সমান, তাহলে কে সি যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে তো এই পাশে মাইনাস 273 হচ্ছে। আচ্ছা এক কাজ করো, দেখো আমাদের সি ইকুয়াল টু এরকম থাকছে যে কে মাইনাস 273 হ্যাঁ, এরকম থাকছে, তাই না? তো কে ইকুয়াল আমরা কি আচ্ছা এখানে আমরা হ্যাঁ। সি ইকুয়াল টু কে বসালে আমাদের এখানকার আর সমীকরণে থাকছে না, এদের মধ্যে রিলেশন এইটাই। তো এটা আমরা দেখছি, খেয়াল করো যে সেন্টিগ্রেড স্কেল থেকে যদি কেলভিন স্কেলে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে, যে সেন্টিগ্রেডের সাথে কত 273টা যোগ করতে হচ্ছে। তারপর যেটা বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে কত, তাহলে যে কে ইকুয়াল টু তাহলে 0 ডিগ্রি প্লাস 273। যদি বলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে কেলভিন স্কেলে, তাহলে 27 প্লাস 273, তার কত হচ্ছে আমাদের 300 কেলভিন। ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে বিজ্ঞানীরা তাদের গবেষণার জন্য যে স্কেলটা ব্যবহার করতো সেটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে। আমরা এই অধ্যায়ে ম্যাথমেটিক্যাল যতগুলো টার্ম আসবে সবগুলোতে কি করব, যে টেম্পারেচারকে সবসময় কেলভিনে নেব। ওকে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আর কি। যে বিজ্ঞানীরা যখন মানে সর্বপ্রথম স্ট্যান্ডার্ড ফর্ম বলতে তারা যদি সেন্টিগ্রেডে করতো তাহলে আমরা সেন্টিগ্রেডকে আদর্শ ধরে নিতাম। তো তারা যেহেতু কেলভিনকেই চয়েস করছে বা এটার জন্য হিসাব নিকাশ সুবিধা, তো যার কারণে আমরা কি করব, যে ম্যাথমেটিক্যালে যতগুলো টেম্পারেচার দেওয়া থাকবে সবগুলোকে আমরা কি করব, সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিব। ওকে। জি ভাই। আচ্ছা এবার দেখো যে তাপমাত্রিক পদার্থ ও তাপমাত্রিক ধর্ম। তো একটু খেয়াল করো যে আমরা তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম কি? থার্মোমিটার। থার্মোমিটার। আর তাপ পরিমাপের জন্য আচ্ছা আমরা তাপ পরিমাপের জন্য যে যন্ত্রটা ইউজ করি সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার।
ওকে, তাপ পরিমাপের জন্য যে যন্ত্রটা ইউজ করা হয় সেটার নাম ক্যালোরিমিটার, আর তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র ইউজ করি সেটার নাম হচ্ছে থার্মোমিটার। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে থার্মোমিটারটি ইউজ করি সেটা কি হতে পারে, পারদ থার্মোমিটার আমরা ইউজ করি, তাই তো। আবার গবেষণার কাজে ইউজ করা হয় কি রোদ থার্মোমিটারও ইউজ করা হয়। রোদ আমরা যেটা ইউজ করি সেটা কি যে পারদ থার্মোমিটার। অনেক ধরনের থার্মোমিটার আছে। আবার কি আছে, রোদ রোদ থার্মোমিটার। ওকে, তো এখন আমাদের দেখবো যে থার্মোমিটারের পার্ট দেখে, অর্থাৎ আমরা কোনো স্থানের তাপমাত্রা জানি না, কোনো বস্তুর তাপমাত্রা আমরা জানি না, কিন্তু আমরা থার্মোমিটারের পার্ট থেকে কি করব যে পারদ স্তম্ভ কতটুকু উঠতেছে এটা দেখে আমরা বের করে নিব যে বস্তুটার তাপমাত্রা কত হবে। ঠিক আছে, তো থার্মোমিটারের শুরুতে কি থাকবে, তার একটা যে নিচের অংশ সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক মানে শুরু বিন্দু, আর সর্ব উপরে যে দাগটা থাকবে বা যে পাটটা থাকবে সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উপরের বিন্দু। তো নিম্ন স্থিরাঙ্ক মানে এটাকে বলা হয় হিমাঙ্ক, ওকে, বা বরফ বিন্দু বলা হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি, যে বাষ্প বিন্দু, যেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আমার কথা কি বোঝা গেছে কি? আরেকবার বলুন ভাই। আরেকবার বলতে হবে। আচ্ছা, যে আমরা যে যে স্কেলটাই ব্যবহার করি না কেন, প্রতিটা স্কেলকে দুইটা দুইটা তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয় কিনা। হ্যাঁ, একটা হচ্ছে বরফ বিন্দু, ওই স্কেলের বরফ বিন্দুটা কত, আরেকটা হচ্ছে কি যে বাষ্প বিন্দু, ওই স্কেলের বাষ্প বিন্দুটা কত, তাই কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে স্কেলটা ব্যবহার করি না কেন ওটার কি থাকে, যে বরফ বিন্দু আর বাষ্প বিন্দু এই দুইটার মাঝামাঝি, মানে এই দুইটা পয়েন্ট তার জন্য কি নির্দিষ্ট থাকে, আর এই দুইটার মাঝামাঝি আমরা টেম্পারেচার পাই। তো আমরা যদি বলি যে সেন্টিগ্রেড স্কেল আমরা যদি চিন্তা করি, তাহলে কি হয় বলতো, এর বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাষ্প বিন্দু কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই কিনা। তাহলে শুরুতে যদি আমরা দেখি যে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে বলতে পারি যে নিম্ন স্থিরাঙ্ক, একে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, বা এটার নাম বলা হয় হিমাঙ্ক। ওকে, বা কি বলা হয়, বরফ বিন্দু। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো নিম্ন স্থিরাঙ্ক, হিমাঙ্ক বা বরফ বিন্দু, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে থিটা আইস, আইস দ্বারা প্রকাশ করা হয় এটাকে। ওকে, বুঝতে গেছে। ঠিক একই ভাবে যদি বলে যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাহলে আমাদের কি হবে বলো, স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক, বা এবার কি যে বাষ্পবিন্দু, একটাই নাম, ঠিক আছে, মানে একই জিনিস, সেটাকে আমরা কি প্রকাশ করব, যে থেটা স্টিম। ভাইয়া, হুম, ড্রাই আইসটা কি একটু বোঝাই দিবেন, মানে সেটাকে বলবো তো ভুলে গেছিলাম। কোনটা? ড্রাই আইস। আমি বুঝিনি তোমার কথাটা। ড্রাই আইস। আচ্ছা, ড্রাই আইস, হ্যাঁ ভাইয়া, কার্বন এটা কি? ডাইঅক্সাইড। এটা কি ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল না, যে শুষ্ক, আমরা কি বলছিলাম, হ্যাঁ ভাই, শুষ্ক কার্বন ডাইঅক্সাইড। যে শুষ্ক কার্বন ডাই অক্সাইড যেটা, সেটাকে তো ড্রাই আইস বলা হয়। কঠিন টাইম কথা বলতে ঘুমিয়ে নাও চলে আমি কথা আচ্ছা শোনা ভাই, যাচ্ছে ধন্যবাদ। কথা এত বেঁধে বেঁধে আসছে কেন? না করে। ইন্টারনেটের সমস্যা হয়। এটা হিস্ট্রি ভাই কোন দিলে ব্যাপার বলছি পড়া এটা ভাগ দিয়েছি এটা তো কোন দেওয়া কাজ করে আর সেটা ইনস্ট্রুমেন্ট জন্য ছিল
ভাইয়া কই গেল? হ্যাঁ ভাই যাচ্ছে। হ্যাঁ, তো এবার আমরা দেখো যে একটা যেটা আমরা ইউজ করতে পারি যে আমাদের থেটা আইস আর থেটা স্টিম, এটা আমরা কিভাবে লিখলাম এটা বোঝা যাচ্ছে যে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু একটা স্কেলে সেটা হচ্ছে থেটা আইস, আর বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক একটা স্কেলে সেটা কি থেটা স্টিম। তো আমরা যদি সেন্টিগ্রেড স্কেলের কথা চিন্তা করি তাহলে আমাদের কি কত হবে বলতো, যে 100টা ভাগ থাকবে, মানে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর পার্থক্যটা কত, 100 ঘর, তাই না? জি ভাই। তাই তো। তো তাহলে আমরা বলতে পারি যে থেটা স্টিম মাইনাস থেটা আইস ইকুয়ালস টু আমাদের এন। এনটা এন কই হচ্ছে থেকে আমাদের, আসলো? এন হচ্ছে ঘর সংখ্যা। এই যে এই দুইটা যে থেটা স্টিম আর থেটা আইস, তাই না? এই যে দুইটা বিন্দু আছে, বরফ বিন্দু বাষ্প বিন্দু, এদের মধ্যে পার্থক্য কত ঘরের? যদি সেন্টিগ্রেড স্কেল হয় তাহলে কত ঘরের হবে? 100 ঘরের। আচ্ছা দেখো, একটা স্কেলে কি থাকে বলতো, 100 সেন্টিগ্রেড ডিগ্রি স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু তাপমাত্রা করে এক স্ফুটনাঙ্ক। ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এভাবে কি থাকে, দাগান্বিত করা থাকে কিনা। আমি বললাম যে বাষ্প বিন্দু আর বরফ বিন্দু এটার পার্থক্য তাহলে কত হবে? তাহলে এদের মান হবে 100। এটা হচ্ছে যে দুইটা জি ভাই। বিন্দুর পার্থক্য। কি বোঝা গেছে কি? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা দেখি যে যদি থেটা ডিগ্রি আমরা যে কোনো একটা বস্তুর যদি টেম্পারেচার আমরা যদি মেজার করি তাহলে সেটা কত হবে বলতো। যে ওই বস্তুর টেম্পারেচার ধরে নিলাম থেটা ডিগ্রি, অর্থাৎ বস্তুর টেম্পারেচার, বস্তুর তাপমাত্রা হচ্ছে কত, থেটা ডিগ্রি সেন্টিগ্রেড বা থেটা ডিগ্রি ধরে না। ওকে, দেখো এই বস্তুর তাপমাত্রা মানে বোঝা যাচ্ছে যে আমরা যে বস্তুর তাপমাত্রা পরিমাপ করছি সেটা। ওকে, তাহলে বস্তুর তাপমাত্রা কত আমরা ধরে নিলাম থেটা ডিগ্রি সেন্টিগ্রেড। আমার কথা কি বোঝা গেছে কি? জি ভাই। তাহলে এখানে দেখো যে আমি তোমাদের এই ডিরেক্টলি একটা ওই ইকুয়েশনটা লিখে দিচ্ছি, ঠিক আছে, যে কিভাবে আমরা থিটা পাবো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো একটু খেয়াল করো যে থিটাটা আমরা কি ধরলাম, যে নির্ণয়কৃত বস্তুর তাপমাত্রা, তাই না? তাই কি না? হুম। আচ্ছা, জি এবার দেখো যে এটা সমান আমরা কি লিখবো, যে এক্স থিটা, ওকে, মাইনাস এক্স আইস, যে ওই থেটা ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ওই থার্মোমিটারের পার্টটা কত দিয়েছে। আমি একটা ম্যাথ করাচ্ছি, ম্যাথ করালে ক্লিয়ার হবে। আমি বুঝতে পারছি যেটা যখন আমি নিজেও বুঝে আমার অনেক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছিল, একটা ম্যাথ দেখা দিলে বুঝবা যে খুব ইজি জিনিস। ঠিক আছে, জাস্ট যে আমি থার্মোমিটারের পার্ট থেকে কিভাবে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারি। সাপোজ আমি যদি তোমাকে রোদের যদি রোদ থার্মোমিটারের যদি কথা বলি তাহলে ওখানে কিভাবে ওই স্কেলটা দাগান্বিত করা থাকে রোদের মাধ্যমে, তাহলে রোদ থেকে আবার কিভাবে আমরা তাপমাত্রা বুঝবো। তো এই যে এরকম কিছু দেখানোর জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে হয়। তো এই যে দেখো এক্স থেটা মানে কি, যে আমি কি বললাম যে ওই বস্তুটা, ওই বস্তুকে যখন আমি থার্মোমিটার নিয়ে গেলাম বা থার্মোমিটারের মাধ্যমে যখন ওই বস্তু যখন আমি তাপমাত্রা মেজার করব তখন ওইখানে পারদ কতটুকু পাঠ দিচ্ছে সেটা যদি এক্স থেটা হয়, আর আমাদের এক্স আইস মানে 0 ডিগ্রির জন্য তার একটা পাঠ পাওয়া যাবে, ভাগ কত হবে, যে এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু আমাদের কত এন। ঠিক আছে, এন হচ্ছে কি, যে আমরা যেই স্কেল নিব সেই স্কেলের হচ্ছে কি, যে বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর মধ্যে পার্থক্য, কত ঘরের পার্থক্য। ওকে, তো আমি তোমাদেরকে একটা এক্স থিটাটা কি হলো? এক্সিটা হচ্ছে যে আমি যেই বস্তুর তাপমাত্রা মেজার করছি, খেয়াল করো, যেই বস্তুর তাপমাত্রা মেজার করছি ওই বস্তুর তাপমাত্রাটা কত, থেটা। থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি। 0 কেন, থেটা। জি। আর এক্স থিটাটা কি, এক্স থিটা হচ্ছে যে ওই বস্তুতে যদি পারদ থার্মোমিটার ইউজ করি তাহলে পারদ থার্মোমিটার কতটুকু পাঠ দিচ্ছে, মানে কত উচ্চতা উঠছে এরকম। আচ্ছা
এই কথা কি বোঝা গেছে কি? জি ম্যাথ করান না একটা। আচ্ছা আমি ওটার জন্য বললাম যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে হবে না, তাহলে একটা ম্যাথমেটিক্যাল সাম দিলে তুমি বুঝতে পারবা। আচ্ছা এখন দেখো যে আমি বলছি, দেখো যদি কোনো পারদ থার্মোমিটারে হিমাঙ্কে ও স্ফুটনাঙ্কে, কি বললাম, হিমাঙ্কে ও স্ফুটনাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য যথাক্রমে, দেখো হিমাঙ্কে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে হিমাঙ্কের দৈর্ঘ্যকে আমি কি ধরছি, মনে করো এল, কি ধরবো, আইস, এই যে এই জায়গাতে যেটা লিখছিলাম এক্স আইস, এই ব্যাপারটা কি বুঝতে পারছো কি? নাহলে তুমি এক কাজ করো, এক্স আইস দাও। এল আইস একই। হ্যাঁ একই জিনিস। আচ্ছা এক্স আইস দাও, ওকে সমস্যা নেই। আমি প্রশ্ন আরেকবার বলছি, দেখো যে বলছে যে কোনো পারদ থার্মোমিটারে হিমাঙ্কে ও স্ফুটনাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে, তাহলে কি হিমাঙ্কে দৈর্ঘ্য মানে এক্স আইস? আমি এটাই বললাম যে তোমাকে টেম্পারেচার দিবে না, টেম্পারেচার দিলে তো আমরা ইজিলি পেয়ে গেলাম। তো টেম্পারেচার বাদে তার ভিতরকার যে যে আমরা পারদ ইউজ করছে, পারদের উচ্চতা দেওয়া থাকবে, যে 0 ডিগ্রিতে পারদ কতটুকু উঠে, 100 ডিগ্রিতে কতটুকু উঠে, আর যেই বস্তু টেম্পারেচার মেজার করব সেই বস্তুতে যদি আমি থার্মোমিটারটা প্রবেশ করাই, তাহলে ওই বস্তুতে পারদ কতটুকু উচ্চতা উঠছে, এই জাস্ট এই উচ্চতাগুলো আমরা কাজে লাগিয়ে কিভাবে ওই বস্তুর তাপমাত্রা বের করতে পারি। এবার বোঝা গেছে? তো জি তাহলে বলো তো, তাহলে যে কোনো থার্মোমিটারের জন্য 0 ডিগ্রিতে কতটুকু পারদ উঠে আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কতটুকু পারদ উঠবে সেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে কি না বলো তো? সেটা তাহলে ফিক্স। তাহলে 0 ডিগ্রি মানে এক্স আইস